ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩১ জন। এদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর ৩টার দিকে সংঘর্ষের শুরু। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজই খুলেছে সিটি কলেজ। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় আহত হন কয়েকজন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে যায়। এ সময় বাকবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। আমাদের জুনিয়ররা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তারা বাসে করে যাচ্ছিল। যাওয়ার সময় এই সিটি কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ছোট ভাইদেরকে আটকে বেধড়ক মারধর করে। মাথা ফাটছে, পাও ফাটছে। ওরা শুধু কারণ ছাড়া ওরা কোনো কারণ ছাড়া আমাদের সাথে লাগতে আসে। বাসে আমাদের স্যার ম্যামরা ছিল, তাদের উপরে হামলা চালাইছে। তার প্রতিবাদ আমরা সাইন্স করে তারা আমাদের টিয়ার শেল, ইভেন আমাদের ক্যাম্পাসে ঢুকে পুলিশ আর্মি গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মেরেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সবকটি গেটে তালা দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় তারা। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেটে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান নিয়ে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, ফুটপাত ও গতিরোধক স্থাপন সহ ৮ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ছয়টা থেকে এখানে ব্লকেট করে বা পুরো ক্যাম্পাসে মিছিল করে আছি, কিন্তু এখন হচ্ছে সকাল খুব সম্ভবত 11টার মতো বাজে। এখন পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। এই ৮ দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের বোন আফসানা রাচির এই স্পষ্ট হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। অটোরিকশা বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে চালকরা। দুপুরে রাজধানীর আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাল সকাল থেকে আবার অবস্থানের ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে চালকরা। বেলা 12টার দিকে রাজধানীর দয়াগঞ্জে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, এতে আহত হন 2 পুলিশ সদস্য। মঙ্গলবার 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। প্যাডেল চালিত রিকশা মালিকদের রিটের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 3টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রণ গ্রহণ করেন ABM সাত্তার। 2018 সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। চেয়ারপারসন ছাড়াও সেনাকুঞ্জের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জন নেতা। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারে না বিএনপি, তা নির্ধারণ করবে এদেশের জনগণ, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ফেনীর ছাগলনাইয়ার আদালত মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। দেরি না করে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, মিথ্যা মামলায় 6 বছর জেল খাটেন বেগম খালেদা জিয়া, তাকে স্যাঁতস্যাঁতে ঘরে রেখে পুরনো খাবার খাওয়ানোয় অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে সকালে ফুলগাজী শ্রীপুরে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিক্ষা উপকরণ ও
টিন বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। সচিবালয় পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। রাষ্ট্রপতি সই করলে এটি অধ্যাদেশ আকারে জারি হবে। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় চালানো গণহত্যা ও আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলের গুমের অভিযোগগুলো অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। গণহত্যা ও গুম খুনের যথাযথ বিচার নিশ্চিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক থ্রেড বিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 31 শিক্ষার্থী। এ নিয়ে আরো জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বলবেন যে সংঘর্ষ থেমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন আপনি? জি, মূলত সংঘর্ষ আজকে আমরা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে চলা সংঘর্ষ সেটি সন্ধ্যা নাগাদ কিছুটা কমে এসেছিল, কিন্তু সন্ধ্যার পর আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত সিটি কলেজের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং তারপরে পরিস্থিতি আরও কিছুটা উত্তপ্ত হয়। আমি এই মুহূর্তে আছি ঠিক সিটি কলেজের সামনে। এখানে কিন্তু ব্যাপক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু চারদিক ঘিরে রেখেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কলেজের ঠিক সামনে এবং দুপাশের রাস্তায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এবং তারা চেষ্টা করছেন যাতে করে শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে এসে বা সিটি কলেজের কোনো শিক্ষার্থীরা যেন ওইদিকে যেতে না পারে। যদিও সিটি কলেজের যেসব শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা এখান থেকে চলে গিয়েছে ঠিক সন্ধ্যার আগেই, তারা তাদের ক্যাম্পাস ত্যাগ করেছে, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু এখনও তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছে এবং বলার চেষ্টা করছে আজকের যে সহিংসতার ঘটনা, সেই ঘটনায় তারা সুষ্ঠু বিচার চান এবং তাদের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। এই মুহূর্তে মূলত পুরো সিটি কলেজ এবং ঢাকা কলেজ দুটির সামনেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যারা এখানে মূলত আজকে আমরা দুপক্ষের শিক্ষার্থীদের সাথে, দুই কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন তারা আজকে সিটি কলেজের সামনে দিয়ে যখন আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেটি শেষ করে দুপুরে ঠিক এই এরিয়াটা দিয়ে যাওয়ার সময় তাদের উপর অতর্কিত হামলা, তাদের গাড়ির উপর হামলা চালায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপরেই তারা বাকবিতণ্ডা জড়ায় এবং সেটি থেকেই মূলত রণক্ষেত্রে পরিণত হয়। আর সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন গতকাল তাদের এক শিক্ষার্থীর উপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছিল এবং তার রেশ ধরেই আজকে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ক্যাম্পাসের ঠিক বাইরের ফটকে ভাঙচুর চালায়, তখনই তারা সংঘর্ষে জড়ায়। তো এটি দুপক্ষেরই দাবি এবং সেই বিষয়টি পর্যবেক্ষণে নিচ্ছে এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যতদূর জেনেছি কলেজ দুটির কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষকরা যারা আছেন, তারা এরই মধ্যে বৈঠকে বসেছেন এবং আগামীকাল থেকে আসলে কলেজ ক্যাম্পাস খোলা থাকবে কিনা এই বিষয়ে আসলে কারা দোষী, সার্বিক বিষয়ে আসলে আলোচনা চলছে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এরই মধ্যে সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সাথে কথা বলার কথা আমাদেরকে জানিয়েছেন এবং কালকে এবং এখনকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আনা এবং আগামী দিনগুলো কীভাবে শিক্ষার্থীদের আসলে ক্যাম্পাস চালু করা যায় কীভাবে এবং তাদেরকে যেন কোনো প্রকার সহিংসতা এবং কোনো প্রকার যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেসব বিষয় নজরে রাখার কথাই কিন্তু বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরাই এদিকে কিছুক্ষণ আগেও ধাওয়া দিয়ে এসেছিলেন এবং বিক্ষোভ মিছিল করে আবার ফিরে গেছেন।
সার্বিক পরিস্থিতি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন অনেকটাই স্বাভাবিক বলা যায়। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পুলিশের নতুন আইজি হলেন বাহারুল আলম। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। এছাড়াও ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাহারুল আলমকে। তিনি বর্তমান আইজি মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে মইনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই দায়িত্বে থাকা মইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়া এবং আইজিপি মামুন সহ 7 পুলিশ কর্মকর্তাকে শুনানি শেষে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতাকে গুলি করে হত্যা, নির্যাতন, গুম সহ বিভিন্ন অপরাধে এসব ব্যক্তিরা সরাসরি জড়িত বলে জানায় রাষ্ট্রপক্ষ। আগামী 1 মাসে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে বলেছে আদালত। বুধবার সকাল 10টা থেকে 10:30টার মধ্যে 2 প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় 8 কর্মকর্তাকে। এদিন ব্যাপক নিরাপত্তা বলয়ে রাখা হয় পুরো ট্রাইব্যুনালকে। এর মধ্যে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন, যাত্রাবাড়ির ওসি, গুলশানের সাবেক ওসি মাঝহার সহ আসামিদের। আদালতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগের তদন্ত আলাদাভাবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। আসামিদের মধ্যে অধিকাংশই নীরব ছিলেন আর কান্নায় ভেঙে পড়েন মাজহারুল ইসলাম। তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতের ভেতরে এবং বাইরে ছিলেন বেশ ঔদ্ধত্যপূর্ণ। আদালতে তাকে বসনিয়ার গণহত্যার কসাই রাতকো মলাদিচের সাথে তুলনা করে প্রসিকিউশন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। এদিন আদালতে সব আসামির পক্ষেই ছিলেন আইনজীবী। তবে আইনজীবী নিয়োগের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তারা বক্তব্য উপস্থাপন করতে পারেননি। পরে এই বিচার নিয়ে প্রশ্ন তোলেন জিয়ার বোন। উনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আসামিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় আরও 1 মাসের সময় দিয়েছে আদালত। 19 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন সহ আসামিদের আবারও ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কে কি বলেছেন তা পর্যালোচনা করা হচ্ছে। কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিগত 3টি নির্বাচনকে যেসব গণমাধ্যম বৈধতা দিয়েছে তাদের চিহ্নিত করা হবে। শফিকুল আলম আরো বলেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা বের করতে গবেষণা প্রয়োজন। তার অভিযোগ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় অসংখ্য সাংবাদিক কাজ করেছেন, তবে অনেকে সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকারও হয়েছেন। প্রেস সচিব বলেন, গুম, বিচার বহির্ভূত হত্যা নিয়ে কেমন সাংবাদিকতা হয়েছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কোন কোন গণমাধ্যমে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে তা দ্রুতই খুঁজে বের করা হবে। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছেন বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা, আপনার এটা এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে। আলুর দাম অস্বাভাবিক বাড়ায় 40 টাকা কেজিতে আলু বিক্রি করছে টিসিবি। ঢাকার 50টি পয়েন্টে আজ থেকে এই কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী সরবরাহকারীদের যুক্ত করে কাজ করছে সরকার।
এছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। প্রায় 2 মাস ধরে চড়া আলুর দাম এখন বিক্রি হচ্ছে 70 টাকায়। বাজারে হ্রাস টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার 40 টাকায় বিক্রি শুরু করলো টিসিবি। জনপ্রতি নেওয়া যাবে 3 কেজি। বাজারে 70 টাকা কিলো, এখানে 40 টাকা কেজি। তা আমরা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, এখানে 40 টাকা কেজি, কেজিতে 30 টাকা সাশ্রয় পাচ্ছি আমরা। এর আগে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানিতে ভারত সহ কোনো দেশের সঙ্গে জটিলতা নেই। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এছাড়া টিসিবি ট্রাকে যথারীতি 100 টাকা লিটার সয়াবিন, মসুর ডাল 60 টাকা, চাল কেনা যাবে 30 টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। এইভাবে যে দিতেছে এটা কিছু কমে আমরা পাইতেছি, লাইন ধরে নিতেছি। যদি আরো এটা বাড়ায় তাহলে সাধারণ লোকের জন্য ভালো হবে। 350 লোকের আমরা প্রতিটা ট্র্যাক থেকে আমরা দিতে পারবো, কিন্তু এর থেকে যদি বরাদ্দ আরো বাড়ে তাহলে আমরা আরো বেশি লোকের দিতে পারবো। রাজধানীর 50টি পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের ঝিকরগাছায় সংবাদ সংগ্রহে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 2 সাংবাদিকের উপর হামলা এবং মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এ ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলার কৃষ্ণনগর এলাকায় পুলিশের এএসপি ফখরুল ইসলামের বাবা মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়া ও মুক্তিযোদ্ধা কোটায় ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করার অভিযোগ পাওয়া যায়। এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় একাধিক ব্যক্তি জমি দখল, মারপিট ও নির্যাতনেরও অভিযোগ রয়েছে। গত 10 বছরে তার পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে যান যশোর প্রতিনিধি জিয়াউল হক এবং ভিডিওগ্রাফার শরীফ খান। এ সময় এএসপি ফখরুলের লোকজন তাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদের কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বুধবার দুপুর 12টার দিকে একটি প্রতীকী কফিন নিয়ে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলা 11:30টার দিকে টিএসসির সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এখনো যারা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক তারা আসলে কি চান এটা বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন তাহলে একটা গণভোটের আয়োজন করেন। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।